মানুষের পৃথিবী লিখেছেন শক্তিপদ রাজগুরু। রুক্ষ পাথুরে মাটি, ট্যাংনার কোপ পড়ে পাথরে, আগুনের ফুলকি ওঠে, ধাতব শব্দ ওঠে মাটির বুক থেকে। গদাধর তবু থামে না, গজগজ করে। শালা পাথরের নিকুচি করেছি, পাথরগুলো বেছে ফেলে দে নিতাই। আর বউ, কোদাল নিয়ে মাটিগুলো চারিয়ে যা, তুই আর রূপসী দুজনে। চড়চড়ে রোদে কটি প্রাণী ওই নির্জন বন্ধুর প্রান্তরে এই রোদের মধ্যেও কাজ করে চলেছে। কাজ নয়, ওরা যেন লড়াই করছে এই কঠিন পরিবেশে, বাঁচার লড়াই। এই শক্ত পাথুরে অহল্যা মাটিতে ওই কটি প্রাণী বাঁচার লড়াই করছে, হাসিল করছে এই রুক্ষ মাটিকে। একেই তারা ফলবতী করে তুলবে। এইখানেই তাদের বাঁচার রসদ সংগ্রহ করতে হবে। বন পাহাড় ঘেরা ছোট্ট একটা উপত্যকা, চারিদিকে ন্যাড়া পাহাড়। আশেপাশে কিছু শাল, মহুয়া, কেঁদ গাছ রয়ে গেছে। রয়েছে কিছু আটালি লতা ল্যান্টার্ন, লতা পলাশের ঝোপ। ওই রুক্ষতার বুকে একটা ঝোড়ায় সামান্য জল বয়ে চলেছে। কাঁচধার জল পাথরে পাথরে ঘা খেয়ে নেচে চলেছে, চঞ্চলা দুরন্ত একটি কিশোরীর মতো ওই উপত্যকার বুক চিরে। গ্রাম বসত এদিকে বড় একটা নেই। বসতি যা আছে তা পাহাড়ের ওদিকে। ওদিকেই চলে গেছে একটা রাস্তা। দিনান্তে কয়েকখান বাস, মাঝে মাঝে দু একটা মাল বোঝাই ট্রাকও ছুটে যায়। সভ্য জগতের সঙ্গে এইটুকুই যোগসূত্র। এই পথ ধরেই একদিন গদাধর নস্করও এসেছিল এই ফুলপাহাড়ির ডুংরিতে সপরিবারে, তার গ্রামের মাটি থেকে বিতাড়িত হয়ে। সঙ্গে তার স্ত্রী কুসুম, মেয়ে রূপসী আর ছেলে নিতাই। আজও গদাই সেই দিনগুলোর কথা ভোলেনি। এই রুক্ষ মাটির বুকে ট্যাংনা কোদাল চালিয়ে কিছু জমিকে আল দিয়ে হাসিল করেছে তারা, দিন 15 অক্লান্ত পরিশ্রম করে। ওই ঝোড়াটাকে ওপরের দিকে পাথর নুড়ি মাটি দিয়ে কিছু বাঁধের মতো করে আটকে ওই ঝোড়ার জলের কিছুটা ঢালু পাহাড়ি পথ বেয়ে তাদের জমিতে এনে ফেলেছে। ওই প্রবাহমান জলধারার সোহাগে তাদের রুক্ষ জমিগুলোও কদিন বেশ নরম সরস হয়ে উঠেছে। এসেছে নতুন প্রাণের সম্ভাবনা। ভিজে মাটিতে একটা মিষ্টি সুবাস ওঠে। ওদিকে রুক্ষতার মাঝে একটা পিপুল আর কয়েকটা শাল কেঁদ গাছ এখনো টিকে আছে পাহাড়ির গায়ে। ওখানটা একটু ছায়া শীতল। ওই গাছগুলোর আশপাশেই গদাধর পাথর মাটির দেওয়াল দিয়ে ওদিকে গ্রাম থেকে তাল পাতা এনে ছাউনি দিয়ে ঘরও বানিয়েছে। ঘর নয়, মাথা গোজার মতো ঠাঁই। গদাই বলে, এই ঘরেই থাকতে হবে এখন, তারপর যদি দিন বদলায় তখন ঘরই করব রে বউ। কুসুম চেয়ে থাকে এই রুক্ষ পর্বতসানুর ওই বিচিত্র আশ্রয়ের দিকে। মনে পড়ে
তাদের নিজেদের ঘরের কথা, সেই জগতের কথা। ছোট্ট সবুজ ধান গাছ গাছালি ঘেরা তার ফেলে আসা সেই নসিপুরের কথা। কুসুম বলে, ঘর ভগবানের দয়ায় এটুকু তবু মিলেছে। গদাইও জানে ওই কথার অর্থ। গদাই বলে, 7 পুরুষের ভিটেই তো তোর ভগবান কেড়ে নিয়েছে রে। সব হারিয়ে পথে পথে ছেলে মেয়ের হাত ধরে ঘুরেছি কতদিন, পথের কুকুরের মতো। তবু এখানে এসে কিছু তো পেয়েছি রে। দেখি তোর ভগবান এইখানে কদিন অন্ন মাপে। সবই তো কেড়ে নিলেন ওই ভগবান। সেই দুঃখটাকে আজও ভুলতে পারেনি গদাই। নসিপুরে তার বাপ পিতামহর ভিটেতে শান্তিতেই ছিল। মাটির কোঠাবাড়ি, পাঁচিল ঘেরা বাড়িটার উঠানে একটা আম নারকেল গাছও কটা ছিল। পাত কুয়োর জলে সেচ দিয়ে বড় উঠানে কুসুম নিজেই শাক, লাউ, পেঁপে, কুমড়ো এসবের চাষ করত। লাউ মাচায় ঝুলত অসংখ্য লাউ। গদাইও তার বিঘে কয়েক জমিতে চাষ করত, আর ভুবন দত্তের কাছে বিঘে 5 জমি নিয়ে ভাগ চাষ করত। সরেস জমি, বর্ষার প্রথম দিকেই ধান পুঁতত। আবার গ্রীষ্মেও কিছু জমিতে বোরো ধান হতো। এছাড়া সর্ষে, আলু, পেঁয়াজ এসবও করত। কুসুম আর গদাইয়ের সংসারে এলো প্রথমে মেয়ে। সুন্দর চেহারা। কুসুমের রূপ যৌবন ছিল দেখার মতো। গদাই বলতো, এই মাটির ঘরে তোকে মানায় না বউ। কুসুম গদাইয়ের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিয়ে বলতো, তালে পাকা দালানি বানাও। গদাই বলতো, দিন দেয় তো তাও হবে রে। ভুবনবাবু বলেছে আর বিঘে 5 সরেস জমি ভাগে দিবেক, আর নেতাইকেও স্কুলে পাঠাবো। পড়াশুনো করে ছেলে লায়েক হলে তখন দালান দিবই। রূপসীর বিয়ে দিতে হবেক নাই? পাকা গৃহিণীর মতো প্রশ্ন করে কুসুম। গদাই দিনের শেষে মাঠের কাজ সেরে ফিরে এবার দাওয়ায় হুঁকো নিয়ে বসে আরাম করে হুঁকো খেতে খেতে বলে, হবেক হবেক, রূপসী বড় হোক, তারপর সব হবেক। ওর আমি খুব ভালো ছেইলার সাথে বিহা দিব রে। সেবার বর্ষাও তেমন ভালো হয়নি। আকাশে আসে কালো মেঘের দল, ছায়া নামে বাঁশবন আম বাগানে। মাঠে বীজ ধানগুলো লকলকিয়ে উঠেছে। ওদের এবার চাষ করা জমিতে পুঁততে হবে। আষাঢ়ের বর্ষার জলে ওরা লকলক করে বাড়বে, গোছ বাঁধাবে, আসবে আগামী ফসলের সম্ভাবনা। কিন্তু সেই মেঘের দল ঝড়ো হাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। 2-1 পশলা বৃষ্টির ফোঁটা পড়ে, আবার থেমে যায়। মাঠের বুকে জলও জমে না। পাখনা দেবার মতো জল নেই জমিতে। ধান চারা পুঁতবে কোথায়? আকাশ থেকে কালো বাদল মেঘের দলও কোথায় হারিয়ে গেছে। চাষাবাদও তেমন হয় না। কুসুম ঠাকুর মন্দিরে প্রণাম করতে যায় রোজ। ভক্তি ভরে প্রণাম করে। হরিতলায় গোবরা মাডুলি দেয়। গদাধর বলে, তোর ভগবান ইবার গেল কোথাকে রে? চাষবাস নাই, ঘরে ঠাই বসে আছি, জল বৃষ্টি দিতে বল।
কুসুম বলে, তার ইচ্ছে হলেই বৃষ্টিও হবেক, ছাই হবেক, এবার না খেয়ে মরতে হবেক। গদাই গজগজ করে। কথাটা তার একেবারে মিথ্যে হয় না। সেবার ওই অঞ্চলে বৃষ্টিও তেমন হয়নি। বেশিরভাগ মাঠই অনাবাদি পড়ে থাকে। 2-10 বিঘে শোল জমিতে কিছু ধান হয়, তাও সামান্যই। এবার সাধারণ মানুষ বিপদেই পড়ে। পৌষ মাস পূর্ণতার নয়, এবার শূন্যতার মাস। তবু কারো সর্বনাশ, কারো পৌষ মাস। নিশিকান্তবাবু গ্রামের মধ্যে সঙ্গতিপন্ন লোক। ইদানিং কবারই তিনি নানা কৌশলে ভোটে জিতে পঞ্চায়েতের প্রধান হয়েছেন। তার জমি জমাও কম নয়। বছরেই আরও অনেক জমি তার হাতে এসেছে। এখন জিপ নিয়ে ঘোরেন। শহরেও কি সব ব্যবসাপত্র চালু করেছেন। গ্রামেও তখন তার খুব রমরমা। এই অজন্মার বছরে এবার নিশিকান্ত সরকারি রিলিফ দেবার ব্যবস্থাও করেছেন। নিজেরই পুকুর কাটাচ্ছেন সরকারি পয়সায়। গম আর টাকা দিয়েছে সরকার। নিশিকান্ত যেন দয়া করে ওই বেচারাদের কাজ দিচ্ছেন। গদাইয়ের ধানের দরকার, নিশিকান্তের গোলা ভরা ধান। এদের ঘর শূন্য। সেদিন নিশিকান্ত দেখে এসেছে গদাইয়ের বউ কুসুম তার বাড়িতে ক্ষেতের ফসল, মাঠে ধানের হিসেব নিয়ে আসে। গদাই হিসাবপত্র তেমন বোঝে না। ও খাটতে পারে গাধার মতো। সংসার চালায় কুসুমই। সেই মাঝে মাঝে আসে এ বাড়িতে। গদাই চুপ করে থাকে, কথা বলে কুসুমই। নিশিকান্ত দেখেছেন মেয়েটাকে। এখনো ওর দেহে টান টান যৌবনের মত্ততা। নিটোল মসৃণ হাত, চোখ দুটোই কি যেন গহীন রহস্য লুকানো। নিশিকান্তের মনে ঝড় ওঠে। টাকার অভাব তার নেই, এখন সে চায় অন্য কিছু। শহরের উপকণ্ঠে ধানকল রয়েছে। তারই একদিকে একটা শৌখিন বাংলোও করেছে, বেশ নিরিবিলি ঠাঁই। নিশিকান্ত সেখানে মাঝে মাঝে থাকে। মেয়েদের প্রতি একটা দুর্বার আকর্ষণ আছে তার, আর সেটা কেন্দ্রীভূত হয় ওই কুসুমকে দেখেই। তার মনের অতলে ঝড় ওঠে। কুসুমের সংসারে এখন টানাটানি চলছে। এবার ধান তেমন হয়নি, কিন্তু নিশিকান্ত গদাইকে বলে, ধান হয়নি মানে? আমারও জমি আকাল, আকালেও ধান হয়। সব তুই গিলেছিস, এখন না বললে হবে, বের কর ধান। গদাই জবাব দিতে পারেনি, বোঝাতেও পারেনি যে ধান এবার তেমন হয়নি। গা বেয়ে বৃষ্টির জল, কোতরায় বৃষ্টি না হলে ধান তেমন হয় না। তাই কুসুমকেই পাঠায় সে, তুই বলগে দত্ত মশাইকে। তাই কুসুম এসেছে নিশিকান্তর কাছে। দুপুরের দিকে লোকজন কম থাকে। নিশিকান্ত একাই বৈঠকখানায় বসে আছে। এক ঝলক আসার মতো কুসুমকে দেখে চাইল। কেমন যেন ঘোর লাগে নিশিকান্তর। কুসুম বলে, ধান এবার হয়নি দত্তমশাই, নিজেরাই উপোস দিছি। দত্তমশাই বলে,
তাই নাকি রে? গদাই তো কিছু বলেনি। স্তব্ধ দুপুর, একটা ঘুঘু কোথায় উদাস সুরে ডেকে চলেছে। হাওয়া কাঁপে বাঁশ বনে। নিশিকান্ত কিছু টাকা বের করে বলে, নিয়ে যা টাকাটা, আর কাল এসে খোরাকি ধান নিয়ে যাবি 10 মণ। গদাইকে আসতে বলবি। গদাই কুসুমের পথ চেয়েছিল। কে জানে দত্তমশাই আবার কি বলে। কুসুম ফিরে এসে সব জানাতে গদাই বলল, বুঝলি, দত্তমশাই মানুষ লয় রে, দেবতা। আকালের বছর ধান টাকা তো দিল, কালই যাব ওনার কাছে। নিশিকান্ত জানত গদাই আসবে। সেও এর মধ্যে কাগজপত্র তৈরি করিয়ে রাখে, পঞ্চায়েতের কেরানি হরিপদকে দিয়ে। হরিপদ এসব কাজে খুবই পটু। তার নিষ্ঠায় কোনো ফাঁক ফোকর থাকে না। গদাই আসতে নিশিকান্ত বলে, তুই 1 নম্বর গাড়ল। ঘরে খোরাকি নেই, বউ বাচ্চার খাবার নেই, বলবি তো। তোদের জন্য এত ভাবি, আর তোরা পর ভাবিস আমাকে। নে 200 টাকা রাখ, আর এখানে টিপ ছাপ দে। সরকারি টাকা তো, রসিদ লাগবে। তাই গদাধরও টিপ ছাপ দিয়ে দেয় সেই কাগজে, নিশ্চিন্ত মনেই। কুসুম আসে। ধান তো নিয়ে যায় খুশি মনে, তবু ছেলে মেয়েকে খাবার দিতে পারবে এই অজন্মার বছরে। গ্রামে গ্রামে নামে অভাবের করাল ছায়া। অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলেছে রুটি রুজির সন্ধানে। গদাই বলে, আমাদের তো যেতে হতো রে, দত্তমশাই বাঁচিয়েছেন। কুসুমের তবু কেমন ভালো লাগে না। পাড়ার অনেকেই চলে গেছে, তাদের চালাঘরগুলো পড়ে আছে, জনমানব নেই। রাতের অন্ধকারে শিয়ালগুলো ঘোরে শূন্য ভিটেতে। কুসুমের চোখে ভেসে ওঠে অকারণেই নিশিকান্তর সেই নীলাভ চাহনি। সেই চাহনি যেন ফুটে ওঠে ওই শিয়ালগুলোর চোখে। সেদিন গদাই গেছে মাঠে। জোড়েল জল সেচে কিছু আনাজপত্র করেছে, সেগুলোতে জল দিতে হবে। রূপসী নেত্রও গেছে বাবার সঙ্গে, তারাও জল দেবে। কুসুম একাই রয়েছে বাড়িতে। আশেপাশের ঘরগুলোও শূন্য। কেদারদা, ভূষণ কাকা, নিপুরা সবাই চলে গেছে শহরে কাজের সন্ধানে। হঠাৎ নিশিকান্তকে ঢুকতে দেখে চাইল কুসুম। নিশিকান্ত বলে, এদিকে যাচ্ছিলাম, ভাবলাম দেখেই যাই তোমাদের। সারা পাড়া যে খাঁ খাঁ করছে রে। কুসুম বলে, কাজের সন্ধানে শহরে গেছে সব্বাই। নিশিকান্ত এদিকে ওদিকে চেয়ে বলে, গদাইকে দেখছি না। ও জোরধারে গেছে জলসিয়াত করতে, কুসুম জানাই। নিশিকান্ত এবার নিজেই একটা মোড়া দেখে টেনে নিয়ে বসে বলে, তা ভালো আছো তো কুসুম? তোমার কথা প্রায়ই মনে হয়। তা এখানে এভাবে না থেকে তুমি চলো না আমার শহরে ধান কলে। কাজ তেমন কিছু না, মেয়ে কামিনদের হাজিরা রাখবে, ওদের কাজ করাবে।
থাকার জায়গা পাবে, খোরাকিও পাবে, আর 10 টাকা রোজ। তুমি পারবে এসব কাজ? রাজি থাকলে বলো, সপ্তাহে একদিন ছুটি পাবে, বাড়ি আসবে। তারপর চাষবাস শুরু হলে গাঁয়ে চলে আসবে। কুসুম চুপ করে থাকে। নিশিকান্ত বলে, কথাটা ভেবে দেখো। তোমার জন্যে না হয় 15 টাকা রোজই দেব। যেতে চাও? কাল খবর দিও গদিতে। আমি যাব, আমার সঙ্গেই না হয় যাবে, বাসের হাঙ্গামা থাকবে না। কুসুম দেখছে লোকটাকে, কেমন ওই রাতের শিয়ালগুলোর মতোই লোভী চাহনি ওর চোখে, কেমন ভয় ভয় করে। আবার ও চাকরির কথাটাও মন থেকে ঝেড়ে ফেলতে পারে না। গদাই আসতেই কথাটা বলে গদাইকে। গদাইও ভাবছে কথাটা। বলে, কি করবি বউ? কুসুম ভেবেই রেখেছে। সে বলে, না, ওখানে চাকরি করব নাই। কুসুম এর মধ্যে শুনেছে নিশিকান্তের চাকরি দেবার কথা। নামপাড়ার সৌরভী, বিশু খয়রার বউ হেমাকেও নিয়েছেন নিশিকান্ত। তারা আর কেউ ঘরে ফেরেনি। ধানকলেও আর কাজ তাদের নেই। কেষ্ট বলে, ওরা এখন শহরের খারাপ পাড়াতেই পড়ে আছে, এখানে ফেরার মুখ তো নেই। ওই নরকপুরীতেই মরবেক নষ্টা মেয়েগুলান। কুসুম ওইভাবে অন্ধকারে হারিয়ে যেতে চায় না। বলে সে, না, ও চাকরি করব নাই গো। ওখানে যেতে বলনি। না খেতে পাই তবু ই মাটিতেই পড়ে থাকব। কিন্তু নিশিকান্ত হাল ছাড়েনি। একবার এখান থেকে নিয়ে যেতে পারলে সে কুসুমের সর্বনাশ করে ওই নরকেই পাঠাবে। ইদানিং নিশিবাবু শহরের 2-1 জনের সঙ্গে এই অন্ধকারে নারী বসতির কারবারেও নেমেছে। কিন্তু কুসুম কেন? এবার গদায়ও বলে, ও কাজ করবে যাবেক নাই বাবু। নিশিকান্ত গদায়ের দিকে তাকালো, বলল, তোদের ভালোর জন্যই বললাম, না যাস যাবি না। তবে হ্যাঁ, আমার ধান, টাকা, মাই সুদ এবার ফেরত দিতে হবে। চমকে ওঠে গদাই। কুসুমও। বাধা পেতেই নিশিকান্ত যেন বদলে গেছে। গদাই বলে, ধান না উঠলে দেবো কোথা থেকে বাবু? নিশিকান্ত বলে, সে তুই বুঝবি, কালই আসবি কাছারিতে। এবার গদাই প্রমাদ গণে। বলে, কি হবে রে বউ? কুসুমও তা জানে না। বলে, টাকা দেবে কোথা থেকে এখন? তাই তো ভাবছি। গদায়ও কোনো পথ পায় না। এবার নিশিকান্ত বুঝেছে কুসুম তার হাতে আসবে না। যত সহজে কাজ হয়েছিল এক্ষেত্রে তা হবে না বলেই মনে হয়। তাই সেও এবার অন্য পথই ধরবে। গদাই আসতে এবার নিশিকান্ত সেই কাগজ বের করে বলে, তোর 5 বিঘে জমি বন্ধক রেখেছিলি, দেনা দিতে না পারলে ও জমি আমারই হয়ে যাবে। ও জমি আর তুই চাষ করবি না, আমি দখল নিলাম। আর্তনাদ করে ওঠে গদাই। 300 টাকা আর 5 মণ ধান দে 5 বিঘে জমির দখল নেবে? ই কেমন কথা গো?
কেরানি হরিপদই বলে, কি বলছিস রে? 3,000 টাকা নগদ আর 25 মণ ধান নিলি, আর এখন ছাপ মিছে কথা বলছিস? কাগজে যা লেখা আছে আজও তা তো মানবি। গর্জে ওঠে গদাই, ওসব মিছে কথা। তোমাদের জোত চুরি, তোমরা সবাই জোত চোর, চোর। কি বললি? নিশিকান্ত গর্জে ওঠে, যত বড় মুখ নয় তত বড় কথা। বিপদের সময় দিলাম দয়া করে, এখন বলে কিনা জোত চোর। নিশিকান্ত ওকে সপাটে একটা চড় মারতে ছিটকে পড়ে গদাই। চেয়ারের হাতলে লেগে কপালটাই কেটে যায়, রক্ত পড়তে থাকে। গজরাচ্ছে নিশিকান্ত, শেষ করে দেবো বেটাকে। গদাইও গর্জে ওঠে, শেষ করবেক? মিথ্যে দেনার দায়ে সব কেড়ে নেবা, আইন নাই, এর বিচার হবেক নাই। বের হয়ে যায় গদাই। থানা পাশের গ্রামেই। রক্তাক্ত অবস্থাতেই সে থানাতেই যায়। এর বিহিত সে করবেই। 2-4 জন কৌতূহলী লোকও জুটে গেছে। কে বলে, বাড়ি যা গদা। গদাই এত সহজে থামবে না। সে থানাতেই এসেছে বিচারের আশায়। দারোগা বাবু বলেন, সব শুনে দলিল করেছিস? টাকা ধান নিলি, ফেরত দিবি না, আইন মানবি না, উল্টে নালিশ করতে এসেছিস। ওই নিশিবাবুই মেরেছে, না আর কোথাও মারামারি করে নিশিবাবুর নামে দোষ দিতে এসেছিস রে? গদাই অবাক। সে বলে, ও মিছে কাগজ, এত টাকা ধান লিনি। দারোগা বাবু বলে, কাগজে যা লেখা আছে তাই মানতে হবে। আর নিশিবাবু তোকে মেরেছেন, কোনো সাক্ষী আছে? গদাই এবার বোবা। সত্য ঘটনাকে এরা মানবে না, সাক্ষীও দেবে না কেউ। দারোগা বাবু কোনো জরুরি কাজে বের হয়ে যায়। মেজবাবু বলে, যা তো এখন সাক্ষীটা কি আনগে। গদাই ফিরে আসে। অবশ্য তার আগেই থানার বড়বাবুই নিজে গিয়ে খবরটা দেয় নিশিবাবুকেই। জানায়, ওকে তাড়িয়ে দেইছি। তবুও নিশিকান্ত গর্জে ওঠে, থানায় যায় বেটা, এত বড় হিম্মত! পদা কালই ওর সব জমিতে লাঙল দিয়ে দখল নে। বাধা দিতে এলে ঠ্যাং ভেঙে দিবি ওর। গদাই এরপরে কি করবে জানে না। কুসুমও অবাক হয়। এত টাকা ধান কবে নিলাম গো? গদাই বলে, কাগজে তো টেক লিখেছে, এখন কি হবে? ওদের ভাবনার কুল তল নেই। এমন সময় নিত্য এসে খবর দেয়, বাবা, আমাদের জমিতে দত্তবাবুর কৃষাণ পদ খুঁড়ো লাঙল দিচ্ছে। বোরধারের জমির সব শশা ঝিঙে রামঝিখের গাছগুলান তুলে ফেলাইছে। সে কি? গদাই ছুটল। পিছনে কুসুম, রূপসীও। নেত্য বাবার সঙ্গে দৌড়চ্ছে। কিন্তু গদাই দেখে মাঠের আগে 4-5 জন লাঠিয়ালো মজুদ। পদা খান 2 লাঙল নামিয়ে তাহারই জমিতে চাষ দিচ্ছে। গর্জে ওঠে গদাই, খবরদার, পদা উঠে আয় জমি থেকে। পদা বলে, কোর্টে যা, নিশিবাবু এসব জমির দখল নেছে, মাঠে নামবি না।
গদাই দেখে দুজন লাঠিয়াল তাকে ঘিরে ফেলেছে। কুসুমও এসে পড়ে। সেই বলে, সরে এসো, ভগবান ইহার বিচার করবে। কান্নায় ভেঙে পড়ে কুসুম। আজ বেশ বুঝেছে কুসুম, ওই লোভী শয়তান তাদের সবই কেড়ে নিতে চায়। জমি জমা গেছে, কেড়ে নিয়েছে মুখের গ্রাস। এবার বাঁচায় তাদের কাছে সমস্যা হয়ে উঠেছে। গদাই বলে, এতকাল দিনে রাতে ভগবানকে ডেকেছিস, এবার দেখ তোর ভগবান কি বলে। গরিবের ভগবানও নাই রে, নাইলে ইয়ার বিচার হয় না। কুসুম চুপ করে থাকে, জানে না কি করে চলবে তাদের দিন। নেত্য রূপসীও বুঝেছে এবার তাদের সামনে অন্ধকারই নামছে। রাতে কখন ঘুমিয়ে পড়েছে গদাই জানে না। হঠাৎ ঘুম ভাঙে, চারিদিকে আগুন। হকচকিয়ে যায় সে। কুসুমও উঠে পড়ে। গোয়ালের চালায় গরুগুলো বিকট চিৎকার করছে। চিৎকার করে গদাই, আগুন আগুন। পাড়াপড়শিও বিশেষ নেই, তারা আগেই চলে গেছে শহরে রুজি রুটির সন্ধানে। সাহায্য করারও কেউ নেই। কোনো মতে ওই বেড়া আগুন থেকে রূপসী নেত্যকে নিয়ে বাইরে আসে। দেখে রাতের অন্ধকারে তাদের ঘরটা জ্বলছে। গরু দুটো দড়ি ছিঁড়ে আতঙ্কে কোন দিকে পালিয়েছে। পিঠ গা পুড়ে যাচ্ছে গদাই। এই রোদের তীব্র উত্তাপের স্পর্শে ওদের মনে পড়ে সেই ঘর পোড়া রাত্রির কথা।